গল্পের নাম রাসবেরি পরী। অনেক অনেক দিন আগের কথা। একসময় এক ছোট্ট গ্রামের পাশে পাহাড় পর্বত নদী নালা ঘেরা একটি ঘন বন ছিল। সেই বনের মধ্যে ছিল এক জাদুকরী রাসবেরি বাগান। এটা কোনো সাধারণ রাসবেরি বাগান ছিল না। রোজালিন্ড নামের মিষ্টি, দয়ালু এবং মমতাময়ী এক পরী এই বাগানের মালিক ছিল, যে সবসময় তার ভালোবাসা, স্নেহ, দয়া, মমতা দিয়ে বাগানকে প্রাণবন্ত এবং মন্ত্রমুগ্ধ করে রাখত। রোজালিন্ড ছিল ডানাযুক্ত মায়াবী এক পরী। রোজালিন্ডের সৌন্দর্যে পুরো বাগান মুখরিত থাকত। তার চুলগুলো ছিল মেরুন রঙের, উজ্জ্বল, চকচকে এবং ঝলমলে। তার মায়াবী চোখ দুটো পূর্ব দিকের রাতের আকাশের সন্ধ্যাতারার মতো জ্বলজ্বল করত। রাসবেরি বাগানের পাশে একটি ছোট্ট কুটিরে বাস করত রোজালিন্ড। রাসবেরি ফুলের মধু ছিল রোজালিন্ডের সবচেয়ে পছন্দের খাবার। সে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে যেত। প্রতিদিন সকালে সূর্যালোকের প্রথম রশ্মি বাগানে জেগে ওঠার সাথে সাথে কুটির থেকে বেরিয়ে আসত এবং ভালোবাসার সাথে রাসবেরি বাগান লালন পালন করত। রোজালিন্ডের বাগানের রাসবেরিগুলো সাধারণ রাসবেরি ছিল না। তারা একটি জাদুকরী আলোকসজ্জা সৃষ্টি করে মৃদু, নরম, উষ্ণ আলো ছড়াতো, যা রাতের অন্ধকারেও বাগানকে আলোকিত করে রাখত। এই রাসবেরির বিশেষত্ব ছিল এগুলো তারুণ্য ধরে রাখতে সাহায্য করত। অর্থাৎ এই রাসবেরি যেই খাবে সে কখনোই বৃদ্ধ হবে না। তার শক্তি, সামর্থ্য, রূপ, যৌবন সব কিছুই আজীবন একই রকম থেকে যাবে। তাদের হৃদয়ের সকল কষ্ট মুছে গিয়ে আনন্দে পরিণত হবে। দূর দূরান্ত থেকে রোজ অনেক প্রাণী এই বাগানে রাসবেরি খেতে আসত। রোজালিন্ড ছিল একজন দয়ালু এবং উদার পরী। সে তার মূল্যবান রাসবেরিগুলো বনের সমস্ত প্রাণীর সাথে ভাগ করে নিত। প্রত্যেক রাতে বনের প্রাণী, খরগোশ, কাঠবিড়ালি বাগানে জড়ো হতো এবং চাঁদের আলোতে নাচতে নাচতে রাসবেরি দিয়ে রাতের আহার সম্পন্ন করত। এরাই ছিল রোজালিন্ডের খুব প্রিয় বন্ধু এবং এই পাখি, কাঠবিড়ালি এবং খরগোশরাও তাদের রোজালিন্ডকে খুব ভালোবাসত। অন্যদিকে অনেক দূরের এক রাজ্যে বাস করত এক রাজকুমার, যার রূপের প্রশংসায় মুখরিত থাকত রাজ্যবাসী। যুবরাজের বুদ্ধি, সাহস, ক্ষমতার কারণে আশেপাশের রাজ্যেও তার প্রশংসা ছড়িয়ে পড়ত। তবে সেই রাজ্যের শেষ প্রান্তে বাস করত এক মধ্যবয়স্ক ডাইনি, যার নাম এলফেরা, যে কিনা নিজের সৌন্দর্য এবং রূপ নিয়ে খুবই চিন্তায় থাকত। সে চাইতো তার যুবতী বয়সে ফিরে যেতে, কিন্তু তা অসম্ভব ছিল। একদিন সেই সুন্দরী মধ্যবয়স্ক ডাইনি হাঁটতে হাঁটতে সেই রাজপ্রাসাদের সামনে গেল। রাজকুমার তখন রাজকীয় বাগানে হাঁটাহাঁটি করছিল। ডাইনি রাজকুমারকে দেখে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর সুদর্শন রাজকুমার সে আগে কখনোই দেখেনি। তাকে দেখেই ডাইনির মাথায় কুটুবুদ্ধি এলো। সে ভাবতে লাগলো কি করে রাজকুমারের এই সৌন্দর্য ছিনিয়ে নিয়ে তার নিজেকে সুন্দর করে তোলা যায়। অতঃপর সে তার বাড়ি ফিরে গেল এবং জাদুমন্ত্র পড়ে রাজকুমারকে বৃদ্ধ বানিয়ে দিল। এদিকে রাজকুমার ধীরে ধীরে নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যেতে লাগলো। তার এত সুন্দর ত্বক কুঁচকে আসলো, চুল সাদা হয়ে যেতে লাগলো। তার এ পরিবর্তনে রাজ্যবাসী চিন্তায় অস্থির হয়ে গেল। রাজা দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারতেন না। তার এত সুন্দর একমাত্র পুত্রের এই অবস্থা তিনি কিছুতেই মানতে পারছিলেন না। অবশেষে তিনি বিভিন্ন রাজ্য থেকে বিজ্ঞ ও জ্ঞানী রাজবৈদ্যদের রাজসভায় আমন্ত্রণ জানালেন। অনেকে অনেক পরীক্ষা করলেন, কিন্তু কিছুই ধরতে পারলেন না। অবশেষে
দক্ষিণের রাজ্য থেকে আসা এক বিচক্ষণ রাজবৈদ্য রাজকুমারকে পরীক্ষা করে বললেন, মহারাজ, এই রাজ্যে বাস করা এক ডাইনির জাদুবিদ্যায় রাজকুমারীর এই অবস্থা হয়েছে। সে ডাইনি নিজের তারুণ্য ধরে রাখার জন্য রাজকুমারীর উপর জাদু চালিয়েছে এবং রাজকুমারের তারুণ্য নিজের মধ্যে ধারণ করে রাজকুমারকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। রাজা এই কথা শুনে আঁতকে উঠলেন। তিনি রাজবৈদ্যকে বললেন, এখন তবে উপায়? রাজবৈদ্য বলে উঠলেন, এই রাজ্যের শেষ প্রান্তে গোলাপি রঙের এক নদী রয়েছে। সেই নদী পার হয়ে হীরার জঙ্গল অতিক্রম করে এক ঘন বন পাওয়া যাবে। সেই বনের শেষ মাথায় রয়েছে এক রাজবেরি বাগান। এক সুন্দর পরী সেই বাগানের মালিক। রাজকুমার যদি সেই বাগানের রাজবেরি খেতে পারেন তবে আগের রূপে ফিরে আসবেন। রাজা বললেন, তাহলে আমি এই মুহূর্তে সৈন্য সামন্ত পাঠাচ্ছি। বৈদ্য বললেন, না মহারাজ, সেখানে কেবল রাজকুমারই যেতে পারবেন, অন্য কেউ গেলে হবে না। এই কাজ রাজকুমারকেই করতে হবে। তবে সেখানকার পথ খুব দুর্গম। হীরার জঙ্গলে মানুষ খেকো গাছ রয়েছে, গোলাপি নদীতে রয়েছে হাজার হাজার কুমির। এই দুর্গম পথ রাজকুমারকে একাই পার হতে হবে, কেউ তার সাথে যেতে পারবে না। রাজকুমার এবার বলল, আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। রাজ্যবাসীকে রক্ষা করতে হলে আমাকে এইটুকু কষ্ট করতেই হবে। রাজা আরও চিন্তায় পড়ে গেলেন। রাজকুমারকে একা ছাড়তে তার মোটেও মন সায় দিচ্ছিল না। তবে রাজকুমার রাজাকে আশ্বাস দিয়ে আস্তাবলের সবচেয়ে প্রিয় ঘোড়া সাথে নিয়ে রাজকুমার সেই রাজবেরি বাগানের উদ্দেশ্যে ছুটলেন। এদিকে ডাইনি রাজকুমারের ভ্রমণের ব্যাপারে জেনে যায় এবং জাদুকরি রাজবেরি খেয়ে পূর্ণ যৌবন লাভ করার লোভে তার চোখ মুখ লোভে জ্বলজ্বল করে ওঠে। সে রাজকুমারের পিছু নেয় সে রাজবেরি বাগানে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। রাজকুমার পথ চলতে চলতে সেই গোলাপি নদীর সামনে আসে এবং দেখতে পায় নদীর ভিতর কুমির সাঁতার কাটছে। ডাইনি এলফেরা তা দেখে জাদুমন্ত্রের মাধ্যমে উড়ে গিয়ে অপর প্রান্তে পৌঁছে যায়, কিন্তু যুবরাজ পার হতে পারে না। উপায়ন্তর না পেয়ে রাজকুমার একটা গাছের নিচে গিয়ে বসে। হঠাৎ করেই তিনি দেখতে পান সামনে একটা ঝোপের ভিতর থেকে কেমন অদ্ভুত আওয়াজ আসছে। রাজকুমার একটু কৌতূহলী হয়ে উঠলেন। তিনি সামনে এগিয়ে গিয়ে সেই ঝোপঝাড় সরালেন। দেখলেন মাটিতে একটা ড্রাগন আহত অবস্থায় পড়ে রয়েছে। রাজকুমার এটি দেখে খুব কষ্ট পেলেন। রাজকুমার দেরি না করে সেই ড্রাগনটির কাছে ছুটে গেলেন। রাজকুমার ড্রাগনটিকে পানি খাওয়ালেন, তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। ড্রাগন সুস্থ হয়ে ওঠার পর বলল, যুবরাজ, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। আপনি আমার প্রাণ বাঁচালেন। বলুন, আপনায় আমি কি সাহায্য করতে পারি? যুবরাজ বললেন, এই গোলাপি নদীর পার হওয়ার কোনো উপায় কি তুমি জানো? তখন ড্রাগন বলল, যুবরাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে আমার পিঠে উঠে বসুন, আমি আপনাকে অপর প্রান্তে পৌঁছে দেব। যুবরাজ ড্রাগনের কথা মতো তার পিঠে উঠে বসল এবং ড্রাগন আকাশে উড়াল দিয়ে মুহূর্তের মধ্যেই সেই গোলাপি নদী পার করে দিল। অপর প্রান্তে পৌঁছে গিয়ে রাজকুমার ড্রাগনকে অসংখ্য ধন্যবাদ জানালো। ড্রাগন রাজকুমারের কাছ থেকে বিদায় নিয়ে আবার আকাশে উড়াল দিল। যুবরাজ আবারও চলতে লাগলো। চলতে চলতে রাজকুমার এবার হীরার জঙ্গলে এলো। দেখল চারিদিকে হীরা জহরত মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে, গাছে গাছেও হীরার ফুল ঝুলছে। রাজকুমার অবাক না হয়ে পারল না, এও কি সম্ভব? হীরার ফুল কি কখনো গাছে হতে পারে? এদিকে হীরার জঙ্গলে থাকা মানুষ খেকো গাছটি বহুকাল ধরে কোনো মানুষ খেতে পারে না, কারণ এই জঙ্গলে কখনোই কোনো মানুষ আসে না। তাই সে বলতে লাগলো, কতদিন এই জঙ্গলে মানুষ আসে না, কতদিন মানুষের মাংস খায়নি। আজ মনে হয় কেউ আসছে, কেমন মানুষের গন্ধ পাচ্ছি, দেখা যাক ব্যাপারটা কি হয়। এই বলে সেই মানুষ খেকো গাছ অপেক্ষা করতে লাগলো। রাজকুমার চলতে চলতে
হুট করে সেই মানুষ খেকো গাছ দেখতে পেল। রাজকুমার সামনে যাওয়া মাত্রই এই গাছটাকে খেয়ে ফেলবে। রাজকুমার চিন্তায় পড়ে গিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। হুট করে পায়ের নিচে কেমন একটা নরম কিছুর আভাস পেল। রাজকুমার সাথে সাথে পা সরিয়ে দেখে তার পায়ের নিচে একটা সবুজ রঙের ব্যাঙ চাপা পড়তে যাচ্ছিল। রাজকুমার আফসোস করে, ইস, আরেকটু আগে খেয়াল না করলে তো আমার পায়ের তলায় এই ব্যাঙটা পিষে যেত। রাজকুমার সাথে সাথে ব্যাঙটিকে হাতের উপরে তুলে নেয়। ব্যাঙ রাজকুমারকে বলে, আমার জীবন রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ রাজকুমার। আপনি খুবই দয়াবান। আপনি আমাকে দেখা মাত্রই আপনার হাতে তুলে নিলেন। আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বলুন যুবরাজ, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? রাজকুমার বলল, এই মানুষ খেকো গাছের সামনে দিয়ে কিভাবে যাওয়া যায়? তুমি কি কোনো উপায় জানো? ব্যাঙ বলল, আপনি কোনো চিন্তা করবেন না যুবরাজ। আপনাকে আমি একটি ব্যাঙের পোশাক দিচ্ছি। এটি পরে নিলে মানুষ খেকো গাছের আপনাকে চিনতে পারবে না। রাজকুমার ব্যাঙের পোশাক পরে তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিল। রাজকুমার যখন সেই মানুষ খেকো গাছের সামনে দিয়ে যাচ্ছিল, তখন মানুষ খেকো গাছটি বলে ওঠে, কেমন একটা মানুষের গন্ধ পাচ্ছি, কিন্তু এটা তো ব্যাঙ। এ তো মানুষ হতেই পারে না। মানুষ খেকো গাছ আর বুঝতে পারল না যে রাজকুমার ব্যাঙের পোশাক পরে তার সামনে দিয়ে নির্দ্বিধায় চলে গেল। এভাবেই রাজকুমার দুর্গম পথগুলো পাড়ি দিতে সক্ষম হলো। আর ওদিকে ডাইনি শত চেষ্টা করেও রাজকুমারের আগে রাজবেরি বাগানে পৌঁছাতে পারেনি। অবশেষে রাজকুমার সেই বাগানে পৌঁছাতে সক্ষম হলো। রাজকুমার সেই বাগানে পৌঁছাতেই তার চোখ জুড়িয়ে গেল। দেখল মেরুন রঙা চুলের অপরূপ সুন্দরী এক পরী তার বাগানের পরিচর্যা করছে। রোজালিন্ডকে দেখে রাজকুমার প্রেমেই পড়ে গেল। এত সুন্দর পরী সে আগে কখনোই দেখেনি। রোজালিন্ড রাজকুমারকে দেখা মাত্রই তাকে আমন্ত্রণ জানালো এবং রাজকুমার তাকে এখানে আসার সব কারণ খুলে বলল। রোজালিন্ড এসব শুনে রাজকুমারের আদর যত্নে কোনো ত্রুটি রাখল না এবং বাগানের সেরা সেরা রাজবেরিগুলো রাজকুমারের সামনে এনে পরিবেশন করল। রাজকুমার রোজালিন্ডের আতিথেয়তা, নম্রতা, দয়ালু ও মিষ্টি আচরণে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলল এবং সেই রাজবেরি খাওয়ার সাথে সাথে সে আগের রূপ ফিরে পেল। রাজকুমারের আসল রূপ দেখে রোজালিন্ড অবাক হয়ে গেল। এত সুন্দর যুবক সে আগে কখনো দেখেনি। মনে মনে সেও যুবরাজকে পছন্দ করে ফেলল। তবে রোজালিন্ডের এই রূপলাবণ্য দেখে হিংসা করতে লাগলো সেই ডাইনি। সে দূর থেকে এতক্ষণ তাদের দেখছিল। সে যেভাবেই হোক রোজালিন্ডের রূপ কেড়ে নিতে চাইছিল। তাই সে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে রাজবেরি তুলে এনে খেতে লাগলো এবং আশা করতে লাগলো সে রোজালিন্ডের থেকেও সুন্দর হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডাইনি এলফেরা সুন্দর হওয়ার বদলে আরও বৃদ্ধ হয়ে যেতে লাগলো। তার চকচকে চামড়া কুঁচকে এলো। এসব দেখে সে ক্রোধে ফেটে পড়ল এবং ভাবল সব রোজালিন্ডের কাজ, এগুলো তার মিথ্যে মায়া। পরদিন সকালে সে রোজালিন্ডের মুখোমুখি হলো এবং বলল, দেখো তোমার রাজবেরি আমার কি হাল করেছে। তুমি একটা মিথ্যেবাদী। রোজালিন্ড তার এই অবস্থা দেখল এবং আফসোস করে বলল, ওহ না, তুমি কি আমার অনুমতি ব্যতীত খেয়েছো? কেন এমনটা করলে? এই বাগান আমার অনুমতি ছাড়া খেলে তোমার ক্ষতি হবে। রোজালিন্ডের কথা শুনে এলফেরা বলল, তোমাকে আমি হিংসা করি। রোজালিন্ড বলল, দেখো, হিংসা করা ভালো নয়। তুমি যেমন তেমনই সুন্দর। এলফেরা বলল, এত জ্ঞান দিও না তো, তোমাকে আমি সহ্য করতে পারছি না। রোজালিন্ড এবার মুচকি হাসল এবং বাগানের টসটসে রাজবেরিগুলো এনে ডাইনিকে খেতে দিল। ডাইনি অবাক হয়ে বলল, তুমি আমাকে রাজবেরি খেতে দিলে, আমি তোমায় হিংসা করা সত্ত্বেও? রোজালিন্ড আলতো হেসে বলল, নিশ্চয়ই তুমি খুব সুন্দরী। আমি চাই তুমি তোমার যৌবন, তারুণ্য, রূপলাবণ্য সব ফিরে পাও। এতে আমি খুব খুশি হব।
হিংসা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেওয়া উচিত। এটি আমার মা আমায় বলতো। এই কথা শুনে ডাইনি এলফেরার দু চোখ ভরে এলো। সে রোজালিন্ডের ভালোবাসা এবং দয়ালু আচরণে মুগ্ধ হয়ে গেল। সে আনন্দের সহিত রাজবেরিগুলো খেল এবং খাওয়ার সাথে সাথেই সে তার যুবতী রূপ ফিরে পেল। সে তার ভুল বুঝতে পারল এবং সকল হিংসা ত্যাগ করে ভালো হয়ে গেল। এদিকে রাজকুমার রোজালিন্ডকে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু রোজালিন্ড বলল, এ হয় না রাজকুমার, আমার বাগানের দেখাশোনা কি করবে আমি চলে গেলে? এই কথা শুনে ডাইনি এলফেরা বলল, তুমি কোনো চিন্তা করো না রোজালিন্ড, আমি তোমার বাগানের দায়িত্ব নিলাম এবং কথা দিচ্ছি তোমার মতোই যত্নে রাখবো তোমার এই বাগান। রোজালিন্ড এলফেরার এই কথা শুনে খুব অবাক হলো, তবে সে খুব খুশি হলো যে এলফেরা ভালো হয়ে গেছে। সে নিশ্চিন্ত হলো। এলফেরা এবার রাজকুমার ও রোজালিন্ডের বিয়ে দিয়ে দিল এবং বলল, সত্যি রোজালিন্ড, তুমি খুবই দয়ালু। তুমি না থাকলে হয়তো এত সুন্দর জীবন আমি ফিরে পেতাম না। তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। যাও রোজালিন্ড, রাজকুমারের সাথে সুখের সংসার করো। এলফেরা একই সাথে রাজকুমারের সাথে অন্যায় করাতে তার কাছে ক্ষমাও চেয়ে নিল। রাজকুমারও ডাইনি এলফেরাকে ক্ষমা করে দিল। রোজালিন্ড ও রাজকুমার এলফেরার থেকে বিদায় নিয়ে তাদের রাজ্যে পাড়ি জমালো। আর এলফেরা তার নতুন বন্ধু কাঠবিড়ালি, খরগোশ পাখি এবং তার রাজবেরি বাগান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।